আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। বন্ধুরা, একটা দীর্ঘ সময় ধরে সকল কিছু লুকিয়ে রাখার পর অবশেষে ইসরায়েলের সংবাদ মাধ্যম ইরানের মিসাইল হামলা এবং ড্রোন হামলায় ইসরায়েলের যে ক্ষয়ক্ষতি হয়েছে সেই ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত তথ্য দিতে আস্তে আস্তে শুরু করেছে। স্ক্রিনে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন, রিসেন্টলি ইসরায়েলের সংবাদ মাধ্যমগুলো নিশ্চিত করছে ইরান যখন তার আধুনিক এবং শক্তিশালী পেলোডের যে মিসাইলগুলো রয়েছে সেটা ব্যবহার করছে, সাথে সাথেই কিন্তু ইসরায়েলের বাড়িঘর ধ্বংস এবং হতাহতের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। গত রবিবার ইসরায়েলের সংবাদ মাধ্যমগুলো সরকারের উদ্ধৃতি দিয়ে তাদের রিপোর্টে নিশ্চিত করছে 28শে ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে বিনা উস্কানিতে শুরু হওয়া যুদ্ধে এখন পর্যন্ত প্রতিশোধমূলক ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের অন্ততপক্ষে 11,000-এর বেশি ঘর বাড়ি ধ্বংস হয়ে গেছে এবং এক্ষেত্রে অলরেডি প্রায় 7,600-র বেশি ক্ষতিপূরণের আবেদন করে ইসরায়েলি সরকারের কাছে আবেদন করেছে ইসরায়েলের নাগরিকরা। ইসরায়েলের সংবাদ মাধ্যম ওয়াই-নেট তাদের খবরে নিশ্চিত করেছে ইরানি ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলায় ইতিমধ্যেই অসংখ্য হাজার হাজার ইসরায়েলের ঘর বাড়ি ভেঙে পড়েছে। এই জন্য 3,000-এর বেশি বসত স্থাপনকারীদের জরুরি ভিত্তিতে হোটেল এবং বিভিন্ন ধরনের সরকারি যে সকল স্কুল রয়েছে সেখানে তাদের স্থানান্তর করে অস্থায়ীভাবে বসবাস করার জন্য অনুমতি দেওয়া হয়েছে। দেখুন, ইসরায়েলের সংবাদ মাধ্যম দ্য টাইমস অফ ইসরায়েল এবং রয়টার্স তাদের খবরে যেমনটা নিশ্চিত করছে, ইসরায়েলের নিয়ম অনুযায়ী যদি কোনো ধরনের সামরিক হামলায় একটি ভবন, বেসামরিক ভবন সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যায় তাহলেই কিন্তু তারা সরকারের কাছে তার ক্ষতিপূরণ দাবি করতে পারবেন। এই ধরনের 10,000 কমপ্লেন অলরেডি এসে গেছে যে তাদের সকল বাড়িঘর ধ্বংস হয়ে গেছে, মানে 10,000 বাড়িঘর একেবারে সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। এই ধরনের ক্লেম অলরেডি এসে গেছে এবং সেগুলো প্রমাণিত। বিভিন্ন ধরনের সামরিক থিঙ্ক ট্যাঙ্ক এবং বড় বড় সামরিক বিশেষজ্ঞরা বলছেন ইরান মূলত যে সকল হামলা করেছে তার বেশিরভাগই হামলা হয়েছে গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা এবং সরকারি স্থাপনাকে রক্ষা করে। সেই সকল সামরিক স্থাপনা এবং সরকারি স্থাপনায় যে মিসাইল আঘাত করেছে এর বাইরে আশেপাশেই 10,000 বেসামরিক ভবন ধ্বংস হয়ে গেছে। দেখুন, মূল টার্গেট ছিল সরকারি স্থাপনা, সুতরাং এখানে সরকারি স্থাপনার যে ধ্বংসের বিষয় সেটা আরো বড়, কারণ সরকার নিজের কাছে ক্ষতিপূরণ দাবি করতে পারে না। সেই হিসাবে সামরিক বিশেষজ্ঞরা আন্দাজ করছেন যে ইসরায়েলের অন্তত পক্ষে 22 থেকে 25,000 সরকারি এবং বেসরকারি উভয় ভবন অলরেডি ধ্বংস হয়ে গেছে। এখন দেখুন, ইসরায়েলের সংবাদ মাধ্যমগুলোই নিশ্চিত করছে ইসরায়েলের বেসামরিক অন্তত পক্ষে 11,000 বাড়িঘর ধ্বংস হয়ে গেছে, যার মধ্যে 7,600 ভবন সরকারি কনফার্ম করেছে ধ্বংস হয়ে গেছে এবং তাদের ক্ষতিপূরণের যে আবেদন রয়েছে সেটা তারা গ্রহণ করেছেন। ইসরায়েল একটা আলাদাভাবে যে আনুমানিক তাদের খরচের অনুপাত করেছে সেখানে অন্তত পক্ষে 10 থেকে 15 বিলিয়ন ডলার শুধুমাত্র এই ঘরবাড়ির যে ক্ষতিপূরণ রয়েছে তা দিতে তাদের খরচ হবে। এখন যখন 10 থেকে 12,000 বা এখানে যদি আমরা সরকারি ভবন যুক্ত করি তাহলে প্রায় 20,000 ভবন ক্ষতিগ্রস্ত, সম্পূর্ণভাবে ধ্বংস। সেখানে হতাহতের বিষয় কি পরিমাণ হতে পারে সেটা কিন্তু পরিষ্কারভাবে বোঝা যায়। যদিও ইসরায়েল আনুষ্ঠানিকভাবে এখনও স্বীকার করে রেখেছে তাদের হতাহত বা নিহতের সংখ্যা এখনও কিন্তু 100 পেরোয়নি। এখন 20,000 ভবন ক্ষতিগ্রস্ত হওয়ার পর যদি 100 মানুষও নিহত না হয় তাহলে এটা কি করে সম্ভব তা নিয়ে কিন্তু প্রশ্ন উঠেছে। যদিও ইসরায়েল স্ট্র্যাটেজিকভাবে তাদের অবস্থান রেখেছে, তাদের নাগরিকরা বিভিন্ন ধরনের ধাতু এবং শক্তিশালী কংক্রিটের তৈরি, যার জন্য কিন্তু বিল্ডিং উড়ে গেলে বা ধ্বংস হয়ে গেলেও তাদের নাগরিকদের তেমন ক্ষয়ক্ষতি হয় না। দেখুন, একদিকে যখন ইরান তার শক্তিশালী ব্যালিস্টিক মিসাইলগুলো নতুন করে ব্যবহার শুরু করছে এবং ইসরায়েলের সংবাদ মাধ্যমগুলোই বলছে যে এখন কিন্তু তাদের ক্ষয়ক্ষতি বেশি হচ্ছে, কারণ প্রতিরক্ষা ব্যবস্থা কোনোভাবেই এখন আর সক্রিয় নেই। ঠিক এমতো অবস্থায় সুযোগের সদ্ব্যবহার করছে হিজবুল্লাহ। হিজবুল্লাহ আনুষ্ঠানিকভাবেই ইসরায়েলি মিলিটারি এয়ার বেস থেকে শুরু করে তেল আবিবের বিভিন্ন স্থাপনায় শক্তিশালী হামলা শুরু করেছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে গত রবিবার লেবাননের প্রতিরোধ আন্দোলনের একাধিক বিবৃতিতে তারা নিশ্চিত করেছে বাহিনীটি লেবানন সীমান্ত থেকে 140 কিলোমিটার দূরে তেল আবিবের দক্ষিণ যে
পিলামখিম বিমান ঘাঁটি রয়েছে, সেখানে সফলভাবে তাদের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। রবিবার সকালে সংগঠিত এই হামলায় ইসরায়েলি বাহিনীর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং সামরিক সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা যায়। দেখুন, হিজবুল্লাহর পক্ষ থেকে যেমনটা নিশ্চিত করা হয়েছে, সীমান্তবর্তী শহর আল ওদেসর উপকণ্ঠে খুল্লা আল উলাকসা নামক যে এলাকা রয়েছে, সেখানেই কিন্তু ওই সাজোয়া যানের মাধ্যমে এবং মাল্টিপল রকেট লঞ্চার সিস্টেম এবং ড্রোনের মাধ্যমে এই সকল হামলাগুলো চালানো হয়। আরেকটি অভিযানে হিজবুল্লাহ অধিকৃত অঞ্চলের যে মালাট এলাকা রয়েছে, ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থা লক্ষ্য করে সেখানে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। হিজবুল্লাহর পক্ষ থেকে তাদের স্টেটমেন্টে দাবি করা হয়েছে যে কিরাত শহরের উত্তরে যে রাফায়েল কোম্পানির একটি অস্ত্র উৎপাদন কমপ্লেক্স রয়েছে, যেখানে মূলত আয়রন ড্রোম এবং বিভিন্ন ধরনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ইসরায়েলের মিসাইল তৈরি করা হয়, সেই কারখানাকে লক্ষ্য করে তারা মাল্টিপল রকেট লঞ্চার সিস্টেম দিয়ে আঘাত করতে সক্ষম হয়েছে এবং তার উৎপাদন ব্যবস্থাকে সম্পূর্ণভাবে নিবৃত করতে সক্ষম হয়েছে। সুনির্দিষ্ট হামলার মাধ্যমে এই ধরনের ক্ষয়ক্ষতির যে বিষয়টা রয়েছে, ইসরায়েল স্বীকার না করলেও হামলার বিষয়ে তারা ইঙ্গিত দিয়েছে যে উত্তরাঞ্চলের গুরুত্বপূর্ণ এই শহর এবং সরাসরি তেল আবিবের ভেতর হিজবুল্লাহ এখন শক্তিশালী হামলা চালাচ্ছে। দেখুন, ইসরায়েলের সঙ্গে হিজবুল্লাহর এর পূর্বে যে কোনো ধরনের যে সমীকরণ ছিল, সেখানেই কিন্তু হিজবুল্লাহকে শক্তিশালী প্রতিপক্ষ হিসেবে সবসময় কিন্তু ইসরায়েল গ্রাহ্য করত এবং তাদের কিন্তু ঝুঁকিপূর্ণ মনে করত। কারণ হিজবুল্লাহর কাছে একটা সময়ে প্রায় 2,50,000-এর বেশি বিভিন্ন রেঞ্জের রকেট মিসাইল ছিল। তবে যুদ্ধের কারণে, বিশেষ করে 2 থেকে 3 বছরের কাছাকাছি যুদ্ধের কারণে তাদের সক্ষমতা অনেকটাই শেষ হয়ে যায়, এমনটা ধারণা করেছিল ইসরায়েল। মধ্যে কিন্তু যুক্তরাষ্ট্র এবং লেবাননের সরকার তাদের নিরস্ত্র করার জন্য ব্যাপক ভিত্তিতে চাপও প্রয়োগ করে এবং ইসরায়েলের সঙ্গে একটা যুদ্ধবিরতির চুক্তিও ছিল এবং হিজবুল্লাহর ঊর্ধ্বতন যারা কর্মকর্তা রয়েছেন, ইসরায়েল ধাপে ধাপে কয়েকটি হামলায় তাদের নিবৃত্ত করে বড় সাফল্যও পেয়েছে। এখন হিজবুল্লাহ কিন্তু এতদিন নীরব ছিল গোপনে তাদের সক্ষমতা বৃদ্ধি করার জন্য। বিশেষ করে ইরান হিজবুল্লাহর সক্ষমতা বৃদ্ধি করা এবং নতুন করে তাদের মিসাইল উৎপাদন সক্ষমতা বৃদ্ধির জন্য গত 6 থেকে 7 মাসে ব্যাপক কাজ করেছে। সিরিয়ায় ক্ষমতা পরিবর্তনের পর এটা একটা চ্যালেঞ্জিং বিষয় ছিল, কারণ পূর্বে সিরিয়ার ভেতরে কারখানাগুলো ছিল যেখানে ইরান উৎপাদন করত। তবে সিরিয়ার সরকার পতন হওয়ার পর সেখানে আর সুযোগটা ছিল না। এই জন্য বেকা ভ্যালির ভেতরে নতুন করে, লেবাননের যে বেকা ভ্যালি রয়েছে, সেখানে নতুন করে হিজবুল্লাহর জন্য এই সকল ফ্যাসিলিটি তৈরি করার জন্য বাধ্যবাধকতা তৈরি হয়েছিল ইরানের। ইরান কিন্তু সেটা করেছে। মাত্র কয়েক মাস পূর্বেই, মোটামুটি প্রায় মাসখানেক পূর্বেই ইরান হঠাৎ করে ঘোষণা দেয় যে হিজবুল্লাহর নিয়ন্ত্রণ তারা নিয়ে নিয়েছে, আর এরপরই কিন্তু হিজবুল্লাহ আবার শক্তিশালী হামলা শুরু করেছে ইসরায়েলের উত্তর সীমান্তে। এখন কিন্তু আরেকটি ফ্রন্টে ইসরায়েলের জন্য জটিলতা তৈরি হলো, কারণ হিজবুল্লাহ যেই স্কেলে হামলা করছে এটিও বিপজ্জনক। বিশেষ করে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ইন্টারসেপ্ট ফুরিয়ে যাওয়া এবং যুক্তরাষ্ট্রের পুরো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙে যাওয়ার পর এখন হিজবুল্লাহর জন্য হামলার বিষয়গুলো অনেকটা সহজ। সুতরাং এখানেও ইসরায়েলকে আরেকটি নতুন সমীকরণের মধ্য দিয়ে যেতে হচ্ছে। দেখার বিষয়ে সকল কিছু এখন ইসরায়েল কি করে মোকাবেলা করে। তো বন্ধুরা, আজকের মতো বিদায়। নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।